সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় দুদকের ভূমিকা, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন, মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন। মাঝখানে আছেন আনোয়ারুল ইসলাম শাহিন, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং ওই প্রান্তে আছেন আহসান চৌধুরী, অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। মৌলভীবাজারের জঙ্গি আস্তানা ফতেপুরে চলছে সোয়াতের অভিযান। বড়হাটের বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। কুমিল্লায়ও একটি বাড়ি ঘেরাও। নির্বাচন আগে অভিযান নয়, জানালেন সিইসি। বৃহস্পতিবার সিটি নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুত কুমিল্লা। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিরো টলারেন্স পুলিশের। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেশকে পিছিয়ে নিতে সবসময় চক্রান্ত করছে বিএনপি, ফরিদপুরের প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদ রুখে দেওয়ার অঙ্গীকার, উন্নয়ন অব্যাহত রাখতে আবারও ভোট চাইলেন নৌকা। কমিটি গঠন নিয়ে বেকায়দায় চট্টগ্রাম মহানগর বিএনপি। 3 মাসের আলটিমেটাম থাকলেও 6 মাসেও না হওয়ায় হতাশ নেতাকর্মীরা। এবং কুড়িয়ে পাওয়ার 37 দিন পর অবশেষে অভিভাবক পেল শিশু 21। শিক্ষা বীমা করার পরই হস্তান্তর। শামসুল ভাই, আপনারা মনে হয় দুদকের তরফ থেকে মনে একটা চলছে, সপ্তাহ চলছে। তো আমি দেখলাম যে স্কুল বিভিন্ন জায়গায় আপনারা এই প্রোগ্রামগুলো করছেন। এই সপ্তাহ করার তো আপনারা বলছেন যে মানে যাতে দুর্নীতি কমে যায়, মানুষের মধ্যে ইয়াটা আসে। মানে অনেকে প্রশ্ন করেছেন যে স্কুলের ছেলে মেয়েদের যখন বলা হচ্ছে, পাশাপাশি কেন যে যারা এখন কেবল চাকরিতে ঢুকবে অথবা ইউনিভার্সিটির শেষ পর্যায়ে আছে, তাদের যে ক্ষমতাটা আছে এই বিষয়গুলো জানার বা ধরার বা তাদেরকে সংশোধন করার, সেটা স্কুলের বাচ্চাদের নেই। এটা হলো কি, সপ্তাহের মূল উদ্দেশ্যটা হলো জনগণকে সচেতন করা। বাচ্চা যখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে হাজির হবে, যখন দেখবে, শিখতে চাইবে, বুঝবে যে কেন এটা, এবং সচেতন লোকগুলোকে দুর্নীতির বিরুদ্ধে কাজে লাগানো। দ্বিতীয় হলো যে সিস্টেম ইমপ্রুভমেন্ট, আপনার প্রসেস, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, আপনার প্রসেস সিম্পলিফিকেশন, আপনার সিস্টেম ইমপ্রুভমেন্টের মাধ্যমে সেবাগুলো যেন মানুষ দুর্নীতিবিহীন বা কোনো ঘুষ রকমের এই ধরনের বাণিজ্য ছাড়াই, দালালদের সহযোগিতা ছাড়াই যেন সেবাটা সরাসরি পেতে পারে। আর যে বিষয়টা সবচেয়ে প্রণিধানযোগ্য, সেটা হলো সপ্তাহের নৈতিকতার উন্নয়ন। এই তরুণ প্রজন্মের মধ্যে যদি একটা নৈতিক ভিত্তি দাঁড় করিয়ে দেওয়া যায় যে এটা খারাপ কাজ, এটা ভালো কাজ, এটা করা যাবে না, এই ধরনের একটা ডিমার্কেশন যদি সে ছাত্র অবস্থায় শিখে ফেলতে পারে এবং এই চর্চাটা যদি আজীবন ধরে রাখে, তাহলে আমি এমন একটা সমাজ পাবো, এরাই দেশের কিছু কয়েক বছর পরে ওরা এই দেশের প্রশাসন যন্ত্রে বসবে, সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসবে। তাদের মধ্যে ভ্যালুসটা যদি ধরে রাখতে পারে, যে ভ্যালুসটা আজকে শেখানো হচ্ছে, এই সপ্তাহের মধ্যে তাদের নৈতিক অবস্থার উন্নয়নের জন্য যে প্রচেষ্টা, এটা যদি সত্যিকারে তারা বিশ্বাস করে, ধারণ করে, তাহলে তো একটা নতুন দেশ আমরা পাবো, যেখানে দেখুন আমরা শুধু তাদেরকে যে নৈতিকভাবে সবল হবার জন্য যে পরামর্শ বা প্রশিক্ষণ দিচ্ছি তাই না, সেটা যেন তাদের ব্যক্তি জীবনে চর্চা করে, সেই বিষয়টাতে কিন্তু আমরা নজর দিয়েছি। চর্চা মানে কি, যেমন ধরুন প্রায় স্কুলে এখন থেকে একটা করে সততা স্টোর খোলা হবে, এবং অলরেডি কিছু স্কুলে খোলা হয়েছে, যেখানে তারা শিক্ষা উপকরণ পয়সা দিয়ে নিতে পারে, কোনো রকমের বিক্রেতা নেই। পয়সাটা বাক্সে রেখে, টাকাটা বাক্সে রেখে সেই শিক্ষা উপকরণটা নিয়ে ব্যবহার করছে। এই যে তার সৎ থাকার ধারণা বা প্রবৃত্তি এখন থেকে সে চর্চা করছে, এবং এই চর্চাটা তার বড় ভবিষ্যৎ জীবনে যদি সে ধরে রাখতে পারে, তাহলে এক একটা মানুষ হবে সত্যিকারের আদর্শ মানুষ, যারা সত্যিকার আদর্শ সমাজ বিনির্মাণের অগ্রসৈনিক। সেই ভাবনা থেকে কিন্তু আমরা স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে একটু এই সচেতনতা প্লাস সততা শিক্ষা এবং সততা চর্চা, এই বিষয়গুলো নিয়ে সপ্তাহের মধ্যে কাজ করি। স্যার, এই সূত্র ধরে আপনার ছাত্র অবস্থায় নৈতিকতা, এবং যদি তাদেরকে ভালো বোঝানো যায়, তারা সৎ একটা হয়ে বেরিয়ে আসবে, এই ব্যাপারে আপনার ইয়েটা কোন জায়গায়? আমাকে ধন্যবাদ। যে উনি বললেন ছাত্র অবস্থায় নৈতিকতা করার জন্য আমরা এই জায়গা থেকে বেসিক বিল্ড আপটা আমরা তৈরি করে ফেলছি।
এইভাবে চেষ্টা করছে, আপনার আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি এই জন্য বলছি যে আমি অ্যান্টি করাপশন কমিশনের উপরে মানে আমি কিছুটা কাজ করেছি এবং অ্যান্টি করাপশন কমিশনের অফিসে গিয়ে ওনাদেরকে একটু প্রশিক্ষণ দিয়েছি। ওনাদের একটা কার্যক্রম ছিল, সেই প্রশিক্ষণে দিয়েছে। তো আমরা যারা এই করাপশনের বিষয়টা নিয়ে কিছুটা হলেও চর্চা করি, তাতে মনে হয় সমাজে যারা করাপ্ট হয়, এটা তো সরকারি অফিসেই প্রধানত, তো যে পরিস্থিতি ব্যবস্থা আছে, ডিমান্ড সাপ্লাইয়ের একটা বিষয় আছে, সেটার উপরে কতটা নজরদারি হচ্ছে, সে নজরদারি হচ্ছে এবং কতটা মানুষ সুবিধা, একটা মানুষ ভাবে যে আচ্ছা আমি অসৎ যদি হই আমার আমার পানিশমেন্ট হতে পারে কি হতে পারে না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু পানিশমেন্ট হয় না, সে পার হয়ে যায়। আমি নৈতিকতা সীমিত, আমি যদিও কমিউনিকেশনে নিয়েও পড়াই, আমরা কমিউনিকেশনের উপরেও দেখছিলাম যে কমিউনিকেশনে লাভ হচ্ছে কিনা। বাংলাদেশ সরকারের কোনো কমিউনিকেশন কার্যক্রম সফল হয় না যদি না সরাসরি তার সঙ্গে সার্ভিস ডেলিভারি থাকে। সার্ভিস ডেলিভারি মনে করেন টিকাদান কর্মসূচি, আপনি এর বদলে একটা কিছু পাবেন, কিন্তু মানুষ ভালো হয়ে যাও এই কথাটা কোনো লাভ হয় না। আপনি বলছেন গিভ এন্ড টেকে, মানে হ্যাঁ, গিভ এন্ড টেকটা থাকতে হবে। আর ইলেকশন কমিশন আমি যখন একটা হিসেব দেখছিলাম 2012 কেসে, 2012-তে 2118টা কেসের চার্জ হয়েছে, সেখানে 131টা ডিসপোজাল হয়েছে, অ্যাকুইটেল হচ্ছে 89টা, 42টা হয়েছে পানিশমেন্ট। এত সংখ্যা এত কম, তখন আমরা দেখছেন যে সংখ্যাটা এত কম কেন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশনেরই সেই ক্ষমতাটা নাই এই ধরনের চালিয়ে যাবে। মনে করেন আপনি একজন চোর, হ্যাঁ আপনি চোর না, দানেশ, আপনি ভালো মানুষ, কিন্তু মনে করেন আপনার এগেনস্টে চার্জ হলো, আপনি তো শ্রেষ্ঠ উকিল নিয়ে আসবেন, কারণ আপনি তো ওটাকে ইনভেস্টমেন্টের অংশ হিসেবে দেখছেন। কিন্তু সরকারের সেই পরিমাণ রসদ নাই। হ্যাঁ, তো সরকার যাদের দিয়ে কেসটা করাচ্ছেন তাদের সেই তুলনায় এরা অনেক বড়, এবং একটা দীর্ঘায়ন হতে 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 একটা পর্যায়ে চলে যায়, তখন আপনি ভুলে গেলে তখন আরো অন্যান্য বিষয়টা চলে আসে। এখানে আমার মনে হয় আমাদের যে গবেষকরা, যে কয়েকজন মিলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক, আরো কিছু ইউনিভার্সিটি, তারা বলছিলেন যে সম্ভবত ব্যবস্থাটার দিকে তাকানো উচিত। এই যে ভালো হয়ে যাও, এটার বদলে যেমন নারী নির্যাতনের ক্ষেত্রে যেটা হয়, যতক্ষণ আমরা কার্যকারণ তো অনুসন্ধান করি, আমরা কিছুতেই উন্নত করতে পারবো না। আমরা যদি বলি যে বাচ্চারা, মেয়েরা স্কুলে যায় না কেন, মেয়েরা স্কুলে যায় না একটা অন্যতম কারণ হচ্ছে নিরাপত্তার অভাব। অত দূরে চলে গেলে মা বাবা চিন্তা করে, মা বাবা যদি চিন্তার কারণটা যদি না কমাতে পারে, তাহলে কিছুতেই ওকে বাবাকে বলে যাবে না। এই প্রক্রিয়ায় যদি দুর্নীতি দমন কমিশন কাজ করেন, তাহলে তার সম্ভাবনা, সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। এটাই হচ্ছে এখানে শুধু একটি না, অনেকগুলো একসাথে একযোগে। এটা একটা উপায় যে ছাত্রদের মধ্যে একটা নৈতিকতার স্তর উন্নীত করা, এবং সেই নৈতিকতার স্তর শুধু ছাত্রদের না, এখানে সুশীল সমাজ, শিক্ষক, আপনার মিডিয়া, সবাই তো নৈতিকতা চর্চার মাধ্যমে আমরা একটা অবস্থানে আসতে চাচ্ছি। সরকারের একটা উদ্যোগ আছে, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র। সেইখানেও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যারা কাজ করেন তাদেরও নৈতিকতার স্তরটা আরেকটু উন্নয়ন ঘটানো। কিভাবে উন্নয়ন ঘটানো যায়, এটা যে শুধু তাকে কিছু উপদেশ দেয়া বা সৎ পরামর্শ দেয়া তা না, কিন্তু এটার মধ্যে কিছু কাজ আছে, খুব সুনির্দিষ্ট কাজ। যেমন ধরুন, তার কোড অফ এথিক্স মানতে হবে, তার এইখানে আপনার সততার একটা পরিচয় থাকতে হবে, সেখানে তার কন্ডাক্ট রুল মানতে হবে, সেখানে তার আইসিটির ব্যবহার বাড়াতে হবে, ইন্টারনাল অডিট সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে, ইন্টারনাল সার্ভিস সিস্টেমটাকে আরো বাড়াতে হবে, নজরদারি ইত্যাদি অনেক বিষয় জড়িত আছে। এই বিষয়গুলো একটা একটা করে হাত দেওয়ার জন্য ক্যাবিনেট ডিভিশন থেকে প্রতিনিয়তই বিভিন্ন নির্দেশনা প্রত্যেকটা সরকার অফিসে যাচ্ছে। এবং দুর্নীতি দমন কমিশন এখানে দেখেছি কি যে সাক্ষী সুরক্ষা আইন যেটা হয়েছে, হুইসেলব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, এটার বিধিমালা আগে ছিল না। এই কমিশন প্রথম বিধিমালাটা তৈরি করে দেওয়ার জন্য দুদককে, ক্যাবিনেট ডিভিশনকে সহযোগিতা করেছে, এবং সেই সহযোগিতার মাধ্যমে এই আইন বিধিমালাটা কিন্তু ইতিমধ্যে আপনার সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে একটা সংস্কৃতি হলো কি, যে মানুষকে চেপে যাওয়া, না বলা, না প্রকাশ করা, একটা ছোটখাটো দুর্নীতি ঘটে গেছে, এটাকে কিভাবে চাপানো যায়, লুকানো যায়, কে না কে কোথায় কোন ঝামেলা পড়ে, এই একটা অপসংস্কৃতি আপনার সরকারি দপ্তরগুলিতে চালু আছে। এইটা কেন আছে? মানুষ সাহসী হয়ে উঠছে না। সাহসী হয়ে সংস্কৃতির জন্য কি দরকার? এই হুইসেলব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট, যেটা কার্যকর করবার জন্য যে বিধিমালাটা, এইটা একটা অত্যাবশ্যকীয় একটি অনুষঙ্গ, একটা টুলস।
একজন এইটা আইনজীবী আজকে- হিসেবে আপনার কি মনে হয় যে দুদক যে ভূমিকাটা এখন পালন করছে এটা খুবই সবল? ধন্যবাদ আপনাকে। আহ, আমি একজন আইনজীবী হিসাবে মনে করি দুদক অল্পদিন আগেও এই এই দুদক চেয়ারম্যানের আগের চেয়ারম্যান সম্ভবত উনি যিনি ছিলেন উনি বলেছিলেন যে দুদক এমন একটি প্রতিষ্ঠান যেটা নখদন্তবিহীন ব্যাঘ্র। তো উনি যাওয়ার পরে এখন বর্তমান যে চেয়ারম্যান সাহেব আসছেন, ইকবাল মাহমুদ তো ওনার নাম আমি জানি না, বাট ওনার আমি আমাদের দুদকের লয়ারদের সাথে কথা বলে দেখলাম বা আরো সাধারণ মানুষের দেখলাম, পত্রপত্রিকায় বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগ দেখলাম, ওনার কথাবার্তা থেকে মনে হয়েছে ইজ ভেরি ডাইনামিক। ওনার কথায় স্পিড আছে, যেটা শুধু হতাশাবাদী না। না না উনি অলওয়েজ পজিটিভ এবং সচিব ছিলেন আমাদের এক সময়। মেবি আই ডোন্ট নো, বাট ওনার যে কথাবার্তার ধরন, এইটা যদি কাজে লাগানো যায়, এইটা শুধু কথার ভিতর সীমাবদ্ধ না রেখে যদি কাজে লাগানো যায়, তাইলে এই সংগঠনটা বা এই অর্গানাইজেশনটা অনেক কিছু করতে পারবে। যেমন এখন একটা সপ্তাহ পালন করা হচ্ছে, সপ্তাহ আমরা অনেকেই দেখি যে আপনার পুলিশ সপ্তাহ পালন করা হয়, সবকিছুরই সপ্তাহ পরিচ্ছন্নতা পালন করা হয়, বাট এইটা এখানে সপ্তাহের কিছু নাই। কারণ হচ্ছে যে অপরাধ এমন একটা জিনিস যেটা আপনার কন্টিনিউয়াস প্রসেস, যখন যেখানে হচ্ছে সেখানে আপনাকে ধরতে হবে। এটা এক সপ্তাহের বিষয় না, এটা আজীবনের বিষয়, প্রতিদিনের বিষয়, সকাল থেকে সন্ধ্যার বিষয়, 365 দিনের বিষয়। যে অপরাধ যেখানে আছে দুদককে সেখানে যেতে হবে এবং সেইটা সমাজের সর্বস্তরের মানুষকে ধরতে হবে। যে আমরা একটা শ্রেণীকে ধরতেছি, যে কিছু সাব রেজিস্টার ধরতেছি বা কিছু ব্যাংকার ধরতেছি, রিডারকে ধরা হয় অনেক, রাইট, মিটার রিডারকে ধরা হয়, বাট দ্যাটস নট সাফিসিয়েন্ট। যে আপনার এখানে সমাজের রাঘব বোয়াল যারা আছে তাদেরকে আমরা কি করতেছি, সমাজে যারা ক্ষমতাসীন আছে তাদেরকে আমরা কি করতেছি। একজন এমপিকে আমরা দেখেন যে কোন এমপিকে আমরা ধরছি কিনা, বা ক্ষমতাসীন এই মুহূর্তে পার্টিতে আছে একজন উপজেলা চেয়ারম্যান আছে, বা একজন পুলিশ অফিসার আছে, বা একজন আপনার বড় ডক্টর আছে, বা একজন আমলা আছে, ইউনো বা ডিসি, বা কাকে ধরছি আমরা। এইটা খুব ইজি জিনিস। এটা যদি দুদক যদি মনে করে যে আমরা ধরবো তাকে, ইটস নট ভেরি, এটা কোনো কঠিন কিছু না। এটা হিসাব নিকাশ মিলালে পারবে। হিসাব নিকাশ পারলে। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যখন আমরা নিয়োগ দেই, যেমন বিসিএস এর মাধ্যমে দেয়, পিএসসি বিভিন্নভাবে নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার সময় যদি সেই ছেলেটাকে, সদ্য পাশ করা একটা ছেলে, ওর সম্পদের পরিমাণটা যদি আমরা দেই, তার পুলিশ ভেরিফিকেশন হচ্ছে, ওই সময় যদি আমরা ওর সম্পদের পরিমাণটা নেই, ওর বাবার সম্পদের পরিমাণটা, যদি ও বিবাহিত হয়, ওর শ্বশুরের সম্পদের বা ওয়াইফের সম্পদের পরিমাণটা আমরা জেনে নিই, তাহলে আফটার 5 years অর 10 years কি হচ্ছে, ওর আয়ের সাথে ওর ব্যয়ের সঙ্গতিটা কোথায়, যে ও এত টাকা কোথায় পাচ্ছে। ওকে ধরা আমার কোনো বিষয় না, দুদকের জন্য ওটা ধরা কোনো বিষয় না, বাট এখানে দুদকের সদিচ্ছা থাকতে হবে, দুদকের প্ল্যান থাকতে হবে। আমি আইনজীবী হিসেবে বলবো যে এখানে লয়ের যে বিষয় আছে সেইটা খুব ভালো। যেমন আপনার আমাদের এখনকার চিফ জাস্টিস ভেরি ডাইনামিক। যেমন আগে আপনার আমরা দেখছি যে দুদকের কোর্ট নাই, দুদকে একটা কোর্ট আছে, একটা কোর্টে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের মামলা আসতেছে, সেখানে যে আমরা টাইম পাচ্ছি না। বাট এই মুহূর্তে 5 জন, আমি যে নাম ধরেও বলতে পারি, যে মিস্টার জাস্টিস এনায়েতুর রহিম, মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান শাহিন, ম্যাডাম জাস্টিস জিনাতারা, মিস্টার জাস্টিস ভবানী প্রসাদ সিংহ, বা আরো একজন আছে মিস্টার জাস্টিস শওকত হোসেন, সবাই 5 জন 5টা কোর্ট দেয়া আছে। সো মানুষ ইচ্ছা করলে সেখানে যাচ্ছে, সেখানে রিলিফ পাচ্ছে, রিলিফ না পেলেও একটা সেখানে ডিসপোজাল হচ্ছে, মামলা ডিসপোজাল হচ্ছে। ফোন আছে বাইরে থেকে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিব, জেদ্দা থেকে বলছি। জি বলেন। আমার দুদকের স্যারের কাছে আমার একটা প্রশ্ন। জি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে একটা লোক 50 থেকে 60,000 টাকা খরচ করে সৌদি আরবে আসতে পারে, অথচ আমাদের বাংলাদেশ থেকে একটা লোক 3 থেকে 4 লক্ষ টাকা প্রসেসিং করতে লাগে বাংলাদেশে। এটা কি সরকার এবং তার নিয়ন্ত্রিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, এটা কি সরকার দুর্নীতি করছে না? এই যে দুর্নীতি কমিশন কি এটা দেখে না যে সরকার এবং রিক্রুটিং এজেন্সি কাদের কাদের দুর্নীতি খাবে? জি, দুর্নীতি। আপনাকে ধন্যবাদ। এটা এই প্রসঙ্গে আসবো। উনি যেটা বলছিলেন, হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে অনেকগুলা বেঞ্চ আছে। জি জি। তো সেখানে সাধারণ মানুষ
যেভাবে আসতেছে ঠিক একইভাবে দুদকও কিন্তু সেখানে যে তাদের মামলাগুলো ডিসপোজ আপ করতেছে। এখন দেখা যাচ্ছে যে আগে হাতে গোনা কয়েকজন তাদের লয়ার সেখানে ছিল, এখন ইয়াং এনার্জেটিক অনেক লয়ারকে তারা সেখানে নিয়োগ দিছে এবং সেখানে ডিসপোজাল হচ্ছে খুব কুইক। যেমন আমি একটা আপনার দুদকের মামলা করব, আমি নোটিশ করব, নোটিশটা সার্ভ করব, সেখানে আমরা লয়ার খুঁজে পেতাম না। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের একজন লয়ারকে তারা রাখছে শুধু রিসিভ করার জন্য। সো ইটস ভেরি, তার মানে আগে থেকে অনেক কিছু এগিয়েছে, অনেক এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সো এইটা তাদের আরো বেশি আগায় যেতে হবে। যে তাদের যেমন আগে অ্যান্টি কারাপশন কমিশন হয়েছে আপনার 2004 সালে, এর আগে ব্যুরো অফ অ্যান্টি কারাপশন ছিল। তো সেখানকার স্টাফদের এখানে নিয়ে এসে কোঅপ করা হয়েছে এবং নতুন কিছু স্টাফকে নিয়ে আসা হয়েছে। সো এখানে তাদের যে কম্বিনেশন, এইটা কিন্তু ইমব্যালেন্স, এইটা ওইভাবে ব্যালেন্স হয় না। আপনাকে দুদককে নিজে নিয়োগ দিতে হবে। দুদক গভর্নমেন্টের কেউ না, দুদক ইন্ডিপেন্ডেন্ট বডি, ইন্ডিপেন্ডেন্ট কমিশন, যে রাষ্ট্রপতির বা ফান্ড থেকে ফান্ড পায়। সো তারা কিন্তু তাদের নিজেদের মতো করে লোক নিয়োগ দিতে পারে। যে গভর্নমেন্টের আশায় বসে থাকলে কিন্তু সেই গভর্নমেন্ট পার্টি আসবেই, যেহেতু গভর্নমেন্ট চালায় পার্টি, সো পলিটিক্যাল লোকজন সেখানে আসবেই, সে যে পার্টি হোক। কিন্তু যদি দুদক নিজে মনে করে যে এই লোকটা কি আমাদের দরকার, মানে এই লোকটা আমার জন্য কার্যকর, রাইট, অনেস্ট পিপল বা যারা মানে এডুকেটেড name and fame পিপল, টা আছে। নেম ফেম আছে, তাদেরকে তারা কিন্তু রিক্রুট করতে পারে এবং তারা ইজিলি দুদকের জায়গায় নিয়ে যেতে শক্তিশালী করতে পারে। হ্যাঁ, ডক্টর শামসুল, এখন বলেন, উনি যে কথাটা বললেন এটা কিন্তু ভয়াবহ কথা, যে বিদেশে অন্যান্য দেশ থেকে, এই আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে 50-60 হাজার টাকা চলে আসে। আমাদের এগুলো যখন বলা হয় সব মিলে খরচ 30-35-40 হাজার, কিন্তু উনি তো তাও কম বলেছেন 3-4 লাখ টাকা। সৌদি আরবে যাওয়ার জন্য যে পুরো প্রসেস করে এদিক দিয়ে ওদিক দিয়ে সামনে টাকা দিচ্ছে 30,000 আর পেছনের দিকে দিচ্ছে মিনিমাম 5 লাখ টাকা। এই বিষয়টা আমাদের এখানে এটার জন্য উত্তর দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ হলো প্রবাসী কল্যাণ বা এক্সপাট্রিয়েট মিনিস্ট্রি। না, আমি বলছি যে অনিয়মের যে জায়গাটা, আমি কিন্তু অনিয়মের জায়গায় যদি আমরা কোনো অনুযোগ পাচ্ছি, জি। সেটা কিন্তু আমরা গুরুত্বের সাথে তদন্তে যাচ্ছি। আপনারা কি কাজেই- অভিযোগ পান? হ্যাঁ, আপনারা কি অভিযোগ আমাদের- পান এই বিদেশে যাওয়ার ব্যাপারে? বিদেশে যাওয়ার ব্যাপারে দু একটা অভিযোগ তো আছেই, অবশ্যই আছে। দু একটা অভিযোগ, কিন্তু হ্যাঁ, অভিযোগ পাই কম। না, কিন্তু এই ঘটনাগুলো নিয়ে আপনার মিনিস্ট্রি এবং যে আপনার প্রবাসী কল্যাণ যে অধিদপ্তর, তারা বেশ এটা নিয়ে কাজ করছে। না, মানে তারা আমরা কাজ জানি। করছে, কিন্তু মুশকিলটা হলো প্রত্যেকেই কিন্তু কাজ করছে, হ্যাঁ। প্রত্যেকেরই কিন্তু হচ্ছে, কিন্তু ওইখান থেকেই কারাপশন হচ্ছে। আর কারাপশনটা কিন্তু ওখানে হচ্ছে এবং সে কিন্তু বলছে না আমি কারাপশন করছি, সেই জায়গা বলছে না। হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা করছে যে এই তোমরা কারাপশন করো না, কিন্তু নিজ দিক দিয়ে সব হচ্ছে। আপনি যদি প্রবাসী কল্যাণের ওখানে যান, আমার বাড়ি থেকে খুব কাছে, আপনি প্রতিদিন ওখান দিয়ে যান, ওখান দিয়ে আপনি যদি দাঁড়ায় 4-5টা লোকের সাথে কথা বলেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কি। লাইন দিয়ে দাঁড়ায় আছে, ওই স্যার বলছে আজকে হবে না, বলে স্যার আমি অনেক দূর থেকে আসছি, কি করবেন, তো আন্ডারহ্যান্ড ডিলিং দিয়ে দিলাম। আমি 2006 এখানে সালে আসলে একটু কি, ওই যিনি আন্ডারহ্যান্ড দিচ্ছেন ওনাকে একটু প্রতিবাদী হতে হবে, বা ওনাকে চেষ্টা করতে হবে যে ওই কিভাবে জায়গায় তো পয়সা কোনোদিন ছাড়া, দেখা করতে পারবে না, পয়সা ছাড়া কোনোভাবে প্রবলেমটা পাওয়া অন্য যায়। এটা অসম্ভব, কারণ হ্যাঁ, আমি একটু যে বলি না, সেখানে যে ইন্টারভিউ করবে, তো তার জন্য না মানে যদি রিসোর্স হ্যাঁ, পারসন, আমি যেটা সোর্স বলছি, থাকলে তো অবশ্যই যাবো আমরা। এই দেখেন আমি এটা একটা বলি, ভালো কথা যে আমি- আমরা এটা দেখতে হ্যাঁ, পারি, মানে এটা মানে যে আমি বলি হ্যাঁ, আপনাকে, বিদেশে যেতে এত পয়সা কেন লাগবে। না ডক্টর, এটা কোথায় এটা কিন্তু কোথায় আছে, দুর্নীতি হচ্ছে। গভর্নমেন্ট অনেক জায়গায় G2G, তারপরে G2 G2 প্রাইভেট ইয়া করে দিয়েছে, যাচ্ছে, মানুষ করার পর সেখানে খুব টাকা মজা লাগছে। যাচ্ছে। কিন্তু খুব মজার ব্যাপার বুঝছেন, যে কথাগুলো ওরা বলতে পারে না, আমার এখানে যেরকম আসে তো কথা বলতে পারে না, বলে হ্যাঁ আমি 90,000 দিয়েছি, না, এখানে ওটা যে কাগজে কাজটা কলমে হয়, 90,000 দিয়েছি, না, যে আর ওখান থেকে কাজটা 3 লাখ এখানে হয়, দিয়েছি। বৈধভাবে যাওয়ার জন্য যে বৈধ ফি আছে, জি। এটা বৈধভাবে যারা জিটু যদি যাচ্ছেন, এখানে কোনো কমপ্লেইন না মানে ও বৈধভাবে যাবে, এই জন্যই তাকে অবৈধভাবে টাকা দিতে না, হচ্ছে। কিছু অ্যাপ্লিকেন্ট আছেন জি যেনারা হয়তো দেখা যাচ্ছে যে বৈধভাবে গেলে উনি যেতে পারছেন না, জি তখন উনি কিছু সুবিধা নেবার জন্য, অপসুবিধা বলবো, ওনারা কিছু না, আমি নিজের আপনার থেকে সঙ্গে- দিচ্ছে। আপনার সঙ্গে এরকমও কিছু ঘটনা ঘটে থাকতে পারে। কিছু আমার ঘটে- সেটা আমি- পরিষ্কার জানা নাই। না, ঠিক আছে, দুই পক্ষে আমি ঠিক আছে, সেফ ঠিক আছে। মাইগ্রেশন প্রজেক্ট করেছি এই ব্র্যাকের জন্য উপদেষ্টা হিসেবে। তখন আমি দেখেছি, যেহেতু আমাদের প্রকল্প করছি আমরা, তখন আমরা দেখেছি যে একজন লোকও পাইনি যে পয়সা দেয়নি। এবং তখন আমি জিজ্ঞেস করতাম যে আপনার তো সব ঠিক আছে, আপনি তাহলে পয়সা দেন কেন? বলে, আমি যদি না দিই তাহলে তো আমি যেতে পারবো না, কারণ ও তো জমি টমি বিক্রি করে দিয়ে এখানে সে দাঁড়ায় আসছে। আছে। এবং যে জিনিসটা ঢাকা থেকে যেটা শুরু হয়, তার জাল কিন্তু যায় একেবারে মাঠ পর্যন্ত। আমি বলছিলাম যে দালাল রাখেন কেন, দালালটা থাকে কেন? তখন ওরা বলেছে দালাল ছাড়া আমরা মন্ত্রণালয়ে ঢুকবো কি করে, আমরা তো ঢুকতে পারি না, দালাল আমাদের হয়ে ঢোকে।
তো এটা সরকার জানে না, এটা তো হইতে পারে না। এখন আমার মনে হয় দালাল মুক্ত কর্ম পরিবেশ কর্মের প্রাথমিক দায়িত্বটা কিন্তু এই প্রতিষ্ঠানের। হ্যাঁ না ঠিক ওই আছে, প্রতিষ্ঠান। না না কিন্তু অনিয়মটা না, তো আমি তো আমার যে এখন দুর্নীতির যদি ব্যাপারটা, আমি তো এটা তো সবাই জানে যে এখানে দুর্নীতি হচ্ছে। এইটা আমরা এই যেটা জান- তারপরে হ্যাঁ আমরা অবশ্যই ভেবে দেখব তারপরে আরেকটা কিভাবে কি জিনিস স্যার করা আমি যায়। বলি, এই কয়েকদিন আগে আমি দেখেছি একটা বিজনেসের পত্রিকা যেটা বাংলায়, কৃষি ব্যাংকের মানে যে ঋণ দেওয়া হয়েছে তার বুঝছেন 40% মেরে দিয়ে মানে ইয়া করে নিয়েছে, নন মানে কৃষক না কৃষক না। ব্যবসায়ীরা। হ্যাঁ। এবং ব্যবসায় এবং আমি শিশু যারা কৃষির সাথে সম্পৃক্ত নয়, এর মধ্যে 4,000 কোটি টাকা বুঝছেন ইয়া হয়ে গেছে খেলাপি ঋণ। মানে কৃষকদের ব্যাংকের টাকা নিচ্ছে ব্যবসায়ীরা। খুব প্রচুর। এখন ব্যাংকে যদি দুদকের ইন্টারভেনশন বেশি হয়, ব্যাংকাররা বলে যে আমাদের উপরে এই ধরনের দুদকের হস্তক্ষেপ থাকলে ইকোনমিতে এফেক্ট পড়ে, বিজনেস ট্রেড কমার্স বাণিজ্যের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে। এগুলো অনেক অনুযোগ ওনারা দিয়ে থাকে। যেমন এখানে এখন এই পত্রিকাতে যেটা যেখানে লিখেছে, ব্যাংক ঋণের ক্ষেত্রে বড় বড় ইয়ে হচ্ছে, স্ক্যাম হচ্ছে, দুর্নীতি ঘটছে, সেগুলোর ক্ষেত্রেই যখন দুদক গেছে তখনই বিভিন্ন মহল থেকে আপনারা পত্রিকায় দেখেছেন নিশ্চয়ই বলা হচ্ছে যে দুদকের বেশি ইন্টারভেনশন ব্যাংকে হলে অর্থনীতিতে নেতিবাচক না, প্রভাব পড়ে, ঠিক মানুষ আছে, না, না, ভয় পেয়েছে, না, না, ব্যাংকের ট্রানজাকশন না, না, কমে গেছে, ডক্টর, এইরকম কথা। এখন যদি গ্রামে গঞ্জে আমি আপনাকে বলি, যেমন দেখেন এখানে বলছে কৃষি ব্যাংকের ঋণ খেলাপিদের সবার শীর্ষে রয়েছে ফেয়ার অ্যান্ড প্রসেসিং লিমিটেড স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম আহমেদ। 2010 সালে কারণ আদার শাখা থেকে 321 কোটি 66 লাখ টাকা ঋণ নেন। এই বড় অঙ্কের ঋণ ভিতরে 5 বছর পেরিয়ে গেলেও কোনো পয়সা তার কাছ থেকে আদায় করতে পারেনি। এই এখন আপনি ধরনের বলেন, আপনি 1 কোটি টাকা নিয়ে নিচ্ছে, 300 কোটি টাকা নিয়ে নিচ্ছে কৃষকের ব্যাংক, কৃষক ওখান থেকে টাকা নিতে পারছে না। কৃষকের বলবে জমি দাও, জমি নাই তাহলে নাই, তাহলে তুমি নাই। ওরা একটা গোডাউন দেখায় পুরো টাকাটা নিয়ে চলে যাচ্ছে। তাহলে দুর্নীতিটা কোন জায়গায় হচ্ছে? আমি এইভাবে বলি, আমি একজন সাংবাদিক হিসেবে এবং গবেষক হিসেবে বলছি, আপনারা তাহলে নিজেদেরকে কিভাবে উপস্থিত করছেন? আপনারা কি? আপনারা যদি ব্যাংকে না ঢুকতে পারেন, আপনারা যদি সরকারি অফিসে না ঢুকতে পারেন, আপনারা যদি যেখানে সাধারণ মানুষের রুজির ক্ষেত্র আছে সেখানে যদি মানুষকে রক্ষা করার না চেষ্টা করেন, তাহলে আপনাদের প্রধান ভূমিকাটা কোনটা হবে? ভেরি ট্রু। এই জন্যই আমরা একটা এবছর থেকে একটা 5 বছর মেয়াদী কর্ম পরিকল্পনা করেছি। সেখানে আইডেন্টিফাই করেছি যে আপনি কথাগুলো বললেন, এগুলো কি আমাদেরও ভিতরকার কথা, যে মানুষের কষ্ট যেখানে, মানুষের ভোগান্তি যেখানে, সেখানে আমাদের অভিযোগ না থাকলেও সউদ্যোগে যেতে হবে। সউদ্যোগে যাবার জন্যই কিন্তু আমাদের এই কর্ম পরিকল্পনা 1 বছর না হচ্ছে। একটা ফোন আছে, সেখানে তারপরে দেখেন আপনি আমরা গণশুনানি করছি, যেখানে আপনার প্লিজ আচ্ছা ঠিক আছে একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম নাজিম উদ্দিন, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি একজন সরকারি কলেজের শিক্ষকতা করি আর কি। জি তো এই মাননীয় ডিজি মহোদয়, আমার একটা প্রশ্ন, আপনারা যেভাবে দুর্নীতি দমন করছেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। অদ্যাবধি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আসার পর থেকে একজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার বা অ্যারেস্ট করতে পারতেন কিনা, সবিনয় অনুরোধ জানাচ্ছে একটু উত্তর দেওয়ার জন্য। নাকি পুলিশ দুর্নীতি করে না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, উনি বলেছেন। জি না, প্রথম বলা হচ্ছিল যে আমার এখানে পাশে যে বসে আছেন জি। ব্যারিস্টার শাহিন, উনি বলেছিলেন যে ছোট ছোট চাকুরিদের ধরা হচ্ছে, বড় বড় রাঘবল ধরা হচ্ছে না। তো জনাব আফসান চৌধুরী প্রখ্যাত সাংবাদিক, উনি বলেছেন জনগণের ভোগান্তি যেখানে হয়, এই ছোট ছোট করাপশন যেখানে হয়, এখানে জনগণের ভোগান্তিটা বেশি বেশি হয়। তো এই জন্য আমরা ছোট ছোট যারা এই তহসিলদার মানুষ, এই আপনার বললেন যে রেজিস্ট্রার, এই সমস্ত জায়গাতেই কিন্তু মানুষের বেশি ভোগান্তি। হ্যাঁ, কিন্তু এই জন্য কাঠামোগত দুর্নীতি, এ তো প্রাতিষ্ঠানিক। আমি এই জন্যই আমরা চাচ্ছি যে ছোট ছোট যারা দুর্নীতি করছে এরা হতে পারে ছোট ছোট, কিন্তু সমাজে প্রভাব এদের কিন্তু অনেক বেশি, কারণ এদের দ্বারাই মানুষ বেশিভাবে ক্ষতিগ্রস্ত খুব ভালো কথা, কিন্তু ওই এরিয়াটা আমরা অগ্রাধিকার দিয়েছি। এখন পরবর্তীতে আপনারা এই যে দেখেন আজকে মিডিয়ার বদৌলতে বা মিডিয়ার সুবাদে, মিডিয়ার সহযোগিতায় আমরা এই টকশো এসেছি, আমরা আপনাদের মতামত জানছি। এই যে জনগণ চাইছে যে আপনি একজন সম্মানিত প্রশ্নকর্তা, অত্যন্ত মূল্যবান পদে আছেন, দায়িত্বপূর্ণ, আপনার যে একটা দাবি যে পুলিশ কর্মকর্তাকে দুর্নীতির বাইরে তাদের কেন ধরা হচ্ছে না,
এই ধরনের প্রশ্নগুলো যখন বেশি বেশি আসতে থাকবে তখন দুদক আরো বেশি বেশি এটাকে অগ্রাধিকার হিসেবে নির্বাচন করবে। মানে আপনারা এখনো ডিমান্ড পাচ্ছেন না না, সমাজ এই থেকে? ডিমান্ডটা এইভাবে আসুক, Effective আসলে পরে demand আমরা নাই। আমাদের যে অগ্রাধিকার না, তালিকা, এটা আমার মনে হয় অগ্রাধিকার যে- তালিকা আমরা পুনঃভাবে উপস্থাপন করতে আমার পারবো। মনে হয় যে দুদককে এটা আইডেন্টিফাই করতে হবে যে একজন পুলিশ অফিসার সে হয়তো থানায় চাকরি করে, হ্যাঁ। কিন্তু তার ফ্যামিলি থাকে ঢাকায়, তার ছেলে পড়ে বেসরকারি ইউনিভার্সিটিতে বা বিদেশেও থাকে, তার বউ গাড়ি চালাচ্ছে, টাকাগুলো কোত্থেকে আসতেছে, তার বেতন কত, সবচেয়ে ভালো এইটা তো হচ্ছে- উনি প্রশ্ন করতেছে আপনাকে, Housing এ- বাট এটা ওনার নজরে আসার আগে তো দুদককে আসতে হবে। আসতে হবে, আপনাদের কাজটা কি, যে বা উনি যে কথাটা বলছে আপনাদের মেইন কাজটা কি, না, কাজ যে তো- আপনাদেরকে ডেকে ডেকে নিয়ে আসা লাগতেছে, আপনাদেরকে কানে আঙ্গুল দিয়ে নিয়ে আসা, চোখে আঙ্গুল দিতে হচ্ছে। আপনাদের এত বড় একটা প্রতিষ্ঠান আছে, আপনারা যদি প্ল্যান করে ডেইলি একজনকে ধরেন, ডেইলি একজন, আপনি একজন মিটার রিডার, হ্যাঁ, হ্যাঁ। উনি খুব ভালো কথা বলছে যে একজন মিটার রিডার, মিটার রিডারের এইটা তো আপনার পর্যবেক্ষণে আসে না, আসলেও সেটা জনগণের উপর ইফেক্ট পড়ে Effect পড়ে না। কিন্তু আপনার যদি একজন এমপি কে ধরেন, একজন পুলিশের এসপি কে ধরেন, একজন ডিসি কে ধরেন, সেক্ষেত্রে এইটা মানুষের ভিতর একটা প্রভাব ফেলে এবং মানুষের ভিতরে আস্থা আসে যে না, দুদক একজন ক্ষমতাশীল মানুষকে ধরছে। যারা রাষ্ট্রের, আপনার ব্যাংকের কথা আসতেছে, ব্যাংকে আপনার দেখা যেতেছে একজন শ্যালো মেশিন নিচ্ছে যেটা 20,000 টাকা, 20,000 টাকার জন্য আপনার তার পিছনে মামলা করতেছেন, তাকে জেলে দিতেছেন, বাট একজন 100 কোটি টাকা নিতেছে, আপনাদের কোনো কিছু নাই। কোনো কিছু নাই। আপনার ব্যাংক আপনাদের কিন্তু আবার loan হ্যাঁ, নিয়ে করে দুদকের দিচ্ছে। দুদকের লোকজন ইন্টারনাল কারাপশন, যেটা এটা দুই ধরনের কারাপশন, তাদের ইন্টারনাল একটা আছে যাদের তাদের অফিসেরও অনেক সময় তারা ডিজনেস্ট, তারা টাকা পয়সা নিয়ে নাই করে দিতেছে। আবার দেখা যেতেছে যে একটা ভদ্রলোক একটা বাড়ি করছে 50 লাখ টাকা দিয়ে, উনি দেখাইতেছে যে এটা আপনার 80 লাখ টাকা, আপনি যদি আমাকে 10 লাখ টাকা না দেন আমি 80 লাখ টাকা দিয়ে কালকে আপনার নামে দেওয়া। আর এক ধরনের ব্ল্যাকমেইল করা হচ্ছে দুদকের অফিসার। আবার দেখা যাচ্ছে যে আপনার মানে বাইরে থেকে যে প্রেশারটা আসতেছে, ক্ষমতার যে প্রেশার, যে দুদক যখন একটা কাজ করতেছে, একটা মিনিস্টার ফোন করতেছে বা একজন সচিব ফোন করতেছে, তখন দেখা যায় দুদক ওখানে চুপচাপ। সো এই যে দুই ধরনের, একটা ইন্টারনাল একটা আউট, এই দুই ধরনের থেকে আপনারা বাঁচার জন্য তো আপনারা কি করতেছেন? হ্যাঁ, তো ভালো প্রশ্ন। আপনাদের কথার মধ্যে তো এই বিষয়গুলো প্রধান ভূমিকায় চলে আসছে। এটা খুবই এই আলোচনাগুলো আমরা মূল্যায়ন করি, গুরুত্বের সাথে, সম্মানের সাথে এগুলো নেই। তো আসলে দেখেন যে ইন্টারনাল কন্ট্রোল যেটা, এই যে উনি বলেন যে দুদকের, আমরা দেখেছি এর আগে কিছু ফোন কল আমরা জব্দ করেছি যেগুলোর মাধ্যমে আমরা বলছি যে দুদকের কর্মকর্তা বলছি, কিন্তু পরে দেখা গেছে এটা ফেক ফোন। আমরা ইন্টারনাল যে মনিটরিংটা, এটা খুব স্ট্রং। আমাদের ইন্টারনাল মনিটরিং একটা কমিটি আছে, সর্বক্ষণ নজরদারি রাখা হচ্ছে যে কে কোথায় কি করছে, এবং এতে আমাদের বিশ্বাস যে এটা মারাত্মকভাবে কমে আসছে। যদি সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ যদি ব্যারিস্টার থাকে, আমরা অবশ্যই সেটা তদন্ত করে সুনির্দিষ্ট বিচারের প্রক্রিয়া আমাকে জানাতে পারব, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। আর দ্বিতীয়ত, দুদকের নামে যদি কোনো রকমের কোনো কেউ আপনাদেরকে ফোন টোন করে, তাহলে আমি একটা ফোন নাম্বার দিয়ে রাখি, এই ফোনে দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কারণ আমরা দেখা গেছে এর আগে অনেক ফোন কল অনেকের কাছে গেছে যে ফোনগুলো দুদকের ফোন না, আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবহার করে ডিসিরিয়া ব্যবহার করে ক্লোন সিম দিয়ে সবাই ব্যবহার করে চলে যাচ্ছে। আপনি একটা ওয়েবসাইট আছে www.acc.org.bd, এখানে গেলে আপনি আপনাদের সমস্ত কি পার্সোনালদের ফোন নাম্বারগুলো আছে ওখানেও পেতে পারেন। আর আমি আমার নিজের ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি 93589551। দুদকের ভিতরগত কোনো কর্মকর্তার নামে বা দুদকের ভিতরগত কোনো কর্মকর্তার বিষয়ে আপনাদের যে কোনো অভিযোগ থাকে বা বাইরের, আপনারা সরাসরি আমাকে জানাবেন এবং কি ব্যবস্থা হলো সেটা আমি জানাতে আপনাদেরকে কথা দিচ্ছি। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, বাট আমরা এখন সময় টিভিতে রাত 10টার একটা প্রোগ্রাম করতেছি, যেটা বেশিরভাগ বাংলাদেশি দেখতেছে না, খুব লিমিটেড কিছু মানুষ হয়তো দেখতেছে, অনেকে অনেক চ্যানেল দেখতেছে। সো আপনার এই নাম্বার এইভাবে না দিয়ে আপনারা যদি প্রাতিষ্ঠানিকভাবে, যে আপনাদের দুদকের অফিস যেখানে আছে সেখানে আপনারা বক্স করলেন যারা এলিগেশন দিবে, অথবা আপনারা নাম্বার দিলেন, অথবা আপনারা টিভিতে বিজ্ঞাপন দিলেন, পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, আপনাদের যোগাযোগের বা মাধ্যম যেগুলো, সেগুলো দিয়ে করলে আমার মনে হয় মোর ইফেক্টিভ হবে। যে যদি আপনাদের সদিচ্ছা থাকে। ঠিকই বলেছেন, না আমাদের সদিচ্ছা তো 100%। আমরা এই জন্য একটা হটলাইন করছি 106 এ যে কেউ যে কোনো প্রান্ত থেকে দেশে বিদেশে সরাসরি ফোন করতে পারবেন, কোনো রকমের আপনার ফি দিতে হবে না। তো এটা আমরা কিছুদিনের মধ্যে চালু করব, করে তখন ওই যে ব্যবসা সাহেব বলেন পত্রিকায় আমরা আলাপ করে জানিয়ে দেবো। আর ওয়েবসাইট তো ওপেন পাবলিক ডোমেইন, এখানে তো আপনি গেলেই নাম্বারগুলো পাচ্ছেন। ওয়েবসাইট www.acc.org.bd,
এখানে আমাদের নাম্বারগুলো আছে। আর আমাদের অভিযোগ বাক্সের কথা বলেছেন, অভিযোগ বাক্স আমরা খুলেছি। এখন সমাজ থেকে এই সম্মানিত ব্যারিস্টার সাহেব আছেন, ওই চিটাং থেকে একজন হ্যাঁ, প্রফেসর ফোন সবাই করলেন, বলেছেন। বা এই আমাদের হ্যাঁ, আফসান চৌধুরী আফসান, সাহেব সাংবাদিক জি। বললেন, এই যে এইভাবে বলতে বলতে সমাজে একটা সাহসী অবস্থান সৃষ্টি হবে। তখন দেখা যাবে যে দুদকের প্রায়োরিটাইজেশন গুলো নতুন আস্তে আস্তে করে change অগ্রাধিকার গুলো, change হবে। হ্যাঁ এইটা বাদ দিয়ে ওইটা অগ্রাধিকারে চলে আসবে, পুলিশ অগ্রাধিকারে চলে আসবে। এখন যে অগ্রাধিকার ক্ষেত্রগুলো আছে আমরা তখন পুনর্নির্বাচন করতে আমরা পারবো। আমরা চাই, আমরা ওয়েলকাম করি না, আপনাদের অবশ্যই। মতামতকে, আমরা সাধুবাদ কিন্তু দেখেন, জানাই। দুর্নীতি, আমি এই জন্য বলছি যে যেটা নিয়ে প্রায় 1 বছর ধরে এই গবেষক বৃন্দ কাজ করেছে, ওরা যেটা বলছিল যে দুর্নীতি 2 রকম হয়। একটা হচ্ছে স্ট্রাকচারাল দুর্নীতি, আর একটা হচ্ছে ইনসিডেন্টাল দুর্নীতি। ইনসিডেন্টাল হলো ঘুষ নিল পুলিশ। কেউ যদি বলে যে পুলিশ ঘুষ খায় না, এগুলো বলে তো লাভ নেই। আমার তো 43 বছর সাংবাদিকই হয়ে গেছে, পুলিশ ঘুষ খায়। তারপরে কি করে দেখেন আপনারা, যদি গত বছরে বড় ক্রাইসিস ছিল কি বাংলাদেশে, হাউজিং এর দাম কমলো কেন? কারণ লোককে বলা হয়েছে যে তোমার আয়ের সূত্রগুলো দেখে তবে তুমি মানে বাড়ি কিনতে পারবে। তো কি হলো? দেখা গেল হাউজিং ব্যবসাগুলো সাংঘাতিক রকম ড্রপ করছে। তো তার মানে হচ্ছে যে এটা নিশ্চয়ই হালাল পয়সা না। হালাল পয়সা যদি না হয়, তাহলে আপনারা তো ওইখানেই সূত্র পেয়ে যাচ্ছেন যে কত হারাম পয়সা সমাজে রয়েছে। এটা তো খুব বিশাল একটা মানে ইনভেস্টিগেশনের সুযোগ। তা আপনারা তো গিয়ে যদি হাউজিং মানে যে কমপ্লেক্স গুলো আছে, একটা সরকারি কর্মচারী যা বেতন পায়, মানে কিছুতেই তার তো কোনোদিনই হবে না। হ্যাঁ, আমি জানি না আজকাল ফ্ল্যাট, আমার নিজের কিছু ফ্ল্যাট না, আমি বলতে 1 কোটি 2 কোটি টাকা নিশ্চয়ই হবে, এরকম কিছু একটা হবে। তো ওই লোকটা ও দেয় কি করে? আমার বাবা সচিব ছিল। আমি এই জন্য বলছি যে যে কোনো সময় সে বলতো যে যদি ওই লোকটার এত কিছু থাকে যেটা আমার নেই, আর আমি হচ্ছি সচিব, তো তারই নিশ্চয়ই ওর কিছু সমস্যা আছে। এবং সরকারের সংস্থাগুলো জানে। আপনি নিশ্চয়ই, আপনি তো একজন বড় পদের মানুষ, আপনি তো জানেন যে সপ্তাহে 2 দিন কি 3 দিন এনএসআই থেকে রিপোর্ট যায় তাদের মতে কারা সৎ কারা সৎ না। তো সেটা তো আপনার কাজ করার জন্য, আমি এই জন্য বলছি যে আমার বাবার কাছে যেহেতু নিশ্চয়ই সবার কাছেই যায়, তো তাহলে তো ওইখান থেকে তো আপনার শুরু করতে পারেন। আমার হাউজিং এ আমার একটা বন্ধু আছে, ও আর্মিতে ছিল, ও করে। আমি জিজ্ঞেস করলাম সবচেয়ে বেশি কারা তোমাদের কেনে? বলে সরকারি কর্মচারীরা কেনে আর গার্মেন্ট ফ্যাক্টরির লোকরা কেনে, এরাই হচ্ছে সবচেয়ে অ্যাপার্টমেন্ট কিনে। এবং বলছে যে যা সরকারি কর্মচারী যারা আছে তারা কেনে 1 কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট, আর 1 কোটি টাকা দিয়ে ওটাকে সাজায়। ওদের হাতে ওই টাকাটা দেখাবার দরকার হয় না। বিল্ডিং এর দাম তো 1 কোটি, হয়তো কিছু ভাবে দেখায়। তো আমার মতে আপনাদের সুযোগগুলো আছে, আপনাদেরকেই সবচেয়ে বড় মানুষ হিরো হিসেবে দেখতে চায়, কিন্তু আপনারা জানেন নিজেদেরকে একটু। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে আমাদের পাশের দেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেটা করলো, যে দুর্নীতিবাজদের ধরার জন্য নোট ব্যান করলো। এটা তো অসাধারণ একটা কাজ হয়ে গেছে। এবং কোটি কোটি মানুষ সব ফেলে দিয়ে চলে গেছে। রাইট। এবং মানুষ মনে করছিল যে এইটার একটা বাজে ইম্প্যাক্ট, না ইম্প্যাক্ট করার চেষ্টা করেছে অনেক জায়গায়, বাট কিন্তু পারে নাই। এবং যে আপনার উত্তরপ্রদেশের যে ইলেকশন, যে লাস্ট যে ইলেকশন গুলো, প্রত্যেকটাতে বিজেপি জিতেছে, প্রত্যেকটা জমির হিসাবে নেবেন এবার, জানেন নাকি? সো এখান থেকে তো আমার মনে হয় আপনাদের শেখার আছে যে এখানে ওখানে প্রাইম মিনিস্টার করছে, আমাদের প্রাইম মিনিস্টার করবে কিনা আমি জানি না। ভারতের মিডিয়া সব ফাড়ায় লিখছে যে এই করে দিয়েছে, যে লোকগুলোকে পঙ্গু করে দিয়েছে, একটা 500 টাকা বেশি নিতে পারবে না, লাইন দাঁড়াতে হবে, 3 কিলোমিটার লম্বা মারা গেছে। এইটা নানা ভাবে মিডিয়া এমন ভাবে বলেছে, একটা মিডিয়া নাই যে তার পক্ষে ছিল। আমি দেখেছি, আমি তো এটা দেখছিলাম, কিন্তু দেখা গেল কি শেষ পর্যন্ত কিছুই নেগেটিভ ইম্প্যাক্ট না। কিন্তু না নেগেটিভ না হোক, একটা জিনিস তো ঠিক স্যার, কোন না কোনো ভাবে মূল্যস্ফীতির ব্যাপারটা তো দেবে গেছে। জনাব আফসান চৌধুরী যেটা বললেন যে ডেভেলপারদের জমি কেনা বিক্রি বেচা কমে গেছে, কে গিয়েছিল আমি জানি না এখন কি হয়েছে। কিছুটা মুহিত সাহেব একদিন কয়েকবার বলেছেন যে আমাদের সংকট তো টাকার অভাব না, সংকট হচ্ছে সাদা টাকার অভাব। না, এখন ওখানে হয়েছে কি, আপনার একটা দামে আপনারা কাগজে পত্রে লিখে অ্যাকচুয়াল ট্রানজাকশন হয় আরেকটা দামে। হ্যাঁ, এই জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি, এই জায়গাটা নিয়ে অর্থ মন্ত্রণালয়কে আমরা রেফার করেছি, ক্যাবিনেট ডিভিশনকে রেফার করেছি যে এই জায়গাটা কিভাবে একটা স্বচ্ছতায় আসা যায়। এই যে একটা দাম দিয়ে উনি করলো, হ্যাঁ, পরে সে ভ্যালুয়েশন কাগজে পত্রে দেখা যায় যে টাকাটা, ওইটা তো ওনার আছে সক্ষমতা। সমস্যা তো এইখানে। তো সেইটা ওটা তো আমি বলছি যে যেমন ধরেন যে টাকা বিদেশে গেছে, আমি কানাডায় যখন ছিলাম আমি দেখেছি কি পরিমাণ মানুষ ওই দেশের দামি সম্পত্তি কেনে।
কারা কেনে এটা আর বলার দরকার নেই, কেনে যারা আমাদের চিহ্নিত লোকরা, ওখানে এসে গিয়ে কিনছে, ছেলে মেয়েদেরকে বসিয়ে দিয়ে তারা চলে আসছে। আপনারা তো এটা জানেন, আপনারা তো এটা জানেন, এটা তো হতে পারে যে আপনারা জানেন না। আপনারা যদি জানেন তাহলে আপনারা কেন ওই জায়গায় সোচ্চার হচ্ছেন? ওখানে বাঙালি পল্লী আছে জানেন তো। হ্যাঁ হ্যাঁ আমি জানি, বাঙালি অনেক বাঙালি পল্লীতে তো গরিব মানুষ থাকে। বিরাট না বিরাট এলাকা এবং সবচেয়ে ধনী লোক। না না ওটা ওরা কোন জায়গায় আমি থেকে বাঙালি পল্লীতে পয়সা নাই, পয়সা হলো যেসব জায়গায় মানে $1 মিলিয়ন দামের বাড়িগুলো আছে ওখানে বাঙালিরা অনেক কিনেছে। আমার কথা হলো কি, আপনাদের অসুবিধাগুলো বুঝি, আমরা সাংবাদিক, আমরা জানি কতটুকু করা যায় কতটুকু করা যায় না, কিন্তু আপনারা যদি একটা প্রজেক্ট হিসেবে যে এই সেক্টরটাকে আমরা একটু পরিষ্কার করব, তাহলে তো আপনার আস্থা অর্জন। আমি কমিউনিকেশনের বিষয়, আমি বিদেশে কমিউনিকেশন পড়িয়েছি, আমি বলবো একটা এক্সাম্পল দিয়ে আপনারা যতটা নৈতিকতা উন্নতি করতে পারবেন। আপনি বিষয়গুলো দেখেন একেবারে সেপারেটেড না, যে এখনই যে বিদেশে টাকা আপনারা যেটা বললেন কানাডায় প্রচুর হাউস ফ্ল্যাট নিচ্ছে, এখন এটা হলো কি প্রথম যে টাকাটা আউট হয় বাংলাদেশ থেকে, এটার জন্য আমাদের বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক নাই তো, BFIO বাংলাদেশ নাই। সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে, ও হলো প্রাইমারি রেসপন্সিবল ইনস্টিটিউশন, যে এই আউটসোর্সিং টাকাটা আমাদেরকে তথ্য দিতে পারবে, কিন্তু ওর কাছে কোনো তথ্য নাই, ওর কাছে কোনো তথ্য নাই, টাকা তো হুন্ডিতে চলে যায়। আচ্ছা, হুন্ডিতে গেলেও সেইখানে এই যে আপনার বাইরে থেকে এখানে এসে দেখা যায় যে ওরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ফ্ল্যাট বিক্রি করছে দুবাই, কানাডাতে, এখানে কাস্টমার ধরার চেষ্টা করছে ক্লায়েন্টস। এটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক হলো একটা প্রাইমারি একটা সেন্ট্রাল এজেন্সি, যে এইটার ব্যাপারে ওই ফরেন কারেন্সি রেগুলেশন অর্ডিন্যান্সের আওতায় হি ইজ দি মানে ইট ইজ দি অথরিটি টু টেল যে এইটা অবৈধ করতে পারেন না। ঠিক আছে, ওরা যখন ইন্টিমেট করবে অ্যান্টি কারাপশন কমিশনকে টু প্রসিকিউট, তখন কিন্তু আমরা যেতে সহজ হয়। তা না হলে শুট করে সরাসরি চলে গেল। না মানে আপনি বলছেন যে কোনো তথ্য ছাড়া, তারা যদি তথ্য না দেয় তাহলে আপনার পক্ষে তো ওইখানে যাওয়া, ওখানে গিয়ে শুধুমাত্র ওই যে বলেছে সময়কে যায় প্যানিক সৃষ্টি করছেন কেন? না, তথ্য কিন্তু আপনারা যেভাবেই হোক পাচ্ছেন, যেমন পত্রিকার মাধ্যমে আমরা পাচ্ছেন, যে পত্রিকা যেমন প্রথম আলো পত্রিকায় আমার জানা মতে 6-7 জন এমপির ডাটা দিয়ে হেডলাইন করে তারা প্রথম পাতায় ছাপাইছিল। আপনারা কোনো অ্যাকশনেই যান নাই। পার্টি ইন পাওয়ার, আপনার দুর্নীতি, এটা কিন্তু অ্যারোস্টিকেটিক অপরাধ, এটা ছোটখাটো অপরাধ কিন্তু না, এটা চুরি না, যে বড় চুরি। সো এইটা ধরার জন্য আপনাদের কিন্তু পথ তৈরি করে দিতেছে, সাংবাদিকরা দিতেছে বা যারা ভুক্তভোগী তারা দিতেছে, বাট আপনারা অ্যাকশনে যাচ্ছেন না। যে ওই এমপিদের বিরুদ্ধে আপনারা যান নাই কেন? কে বাধা দিছে? ক্ষমতাসীন আপনার কি হতো? চাকরি চলে যেত, যাইতো। এইটা যদি আপনার মাইনে নিয়ে সামনে না যেতে পারেন, তাহলে এই প্রতিষ্ঠান রাখার কোনো দরকার নাই। যে আপনার, আমি আমার এলাকার এমপির কথা বলবো, যদিও বলা উচিত না, তারপরে আমি বলবো। এলাকার নামটা বললেন না, রাইট, উচিত না। কয়েকদিন আগে যুগান্তরে পরপর 3টা নিউজ সিরিয়াল উনি এবং ওনার ছেলের কারাপশন আসছে। আপনাদের চোখে কি এগুলো পড়ছে না? আপনারা তো দেখছেন এগুলা, তো তার বিরুদ্ধে আপনারা কি করছেন? কয়েকদিন আগে আপনি তো খুব ভালো করে জানেন, আমাদের তথ্যমন্ত্রী এমপিদের অ্যাটাক করে বলছে যে কয়জন এমপি ভালো আছে। তো আপনারা, তারা সরাসরি আপনাদের পথ দেখায় দিতেছে, বাট আপনাদের ভয়টা কোথায়? আপনারা তো গভর্নমেন্টের আন্ডারে না, ইউ আর ইন্ডিপেন্ডেন্ট কমিশন। আপনারা সরাসরি প্রেসিডেন্টের ফান্ড পান, প্রেসিডেন্টের আন্ডারে। জবাবদিহি করলে আপনারা প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করবেন, এখানে পার্টির কাউকে করবেন না বা গভর্নমেন্টের কাউকে করবেন না, আপনারা রাষ্ট্রের কাছে করবেন, রাষ্ট্রের সর্বোচ্চ যে তার কাছে করবেন। তো আপনাদের তো ভয়ের কোনো কারণ নাই। আমরা শেষ পর্যায়ে আছি, আপনি যদি এক মিনিট বলি যে আসলে যে একবারে যে কোনো ইন্টারভেনশন নাই এটা বলা ঠিক হবে না। কারণ আমাদের এই যে কক্সবাজারের ক্যাম্পি আমরা প্রসিকিউট করেছি, তার প্রতি সাজা হয়েছে, এটাই না আরো কয়েকটা আছে, সমাজে খুব ভালো প্রভাব পড়েছে, অনেক জিনিসই কিন্তু অনেকে বেরিয়ে আসছে। তো অনেক এলাকা দুর্নীতি দমন সপ্তাহ উপলক্ষে যে প্রতিরোধের আমরা উদ্যোগ নিয়েছি, সেখানে প্রথম কাজ হলো মানুষকে সচেতন করা, সচেতন মানুষ জনগোষ্ঠীকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সোচ্চার হওয়া, কাজে লাগানো। দ্বিতীয় হলো সিস্টেম ইমপ্রুভমেন্ট। থার্ড হলো আপনার ওই নৈতিকতার উন্নয়ন, ইমপ্রুভমেন্ট অফ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা যদি আমি একটা সমাজের মধ্যে যদি মানে চালু করতে পারি, মানুষ এইটা খারাপ কাজ, এটা আমি কখনোই করব না, এরকম যদি একটা ছেলেদের মধ্যে একটা মানে গেঁথে দেওয়া যায় মাথার মধ্যে, মগজে, ওই যে আমরা শিখতাম যে সারাদিন মনে মনে আমি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি,
সকালে উঠিয়ে মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। এই যে কতগুলো নীতি কথা আছে, এই কথাগুলো যদি মাথায় ঢুকিয়ে দেওয়া যায় এবং তারা যদি এটা বিশ্বাস করে, ধারণ করে, বড় হয়ে তারা ওই সততার চর্চা করে, তাহলেও আমরা একটা সাধু ব্যক্তির হয়তো পাওয়া যাবে। সংস্কৃতি ফিরে আমাদের পাবো। ডক্টর শামসুল এইরকম একটা আশাবাদ নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।